এতক্ষণ চুপ থাকলেও অন্তি এবার মাথা উঁচু করে মায়ের চোখে তাকালো, ভয়হীনভাবে প্রতিবাদ করে উঠল। তোমাদের রুচি নিচে না নামলেও তোমাদের মানসিকতা নিচে নেমে গেছে মা। না জেনে শুনে তুমি কিভাবে কাউকে বারবার রাস্তার ছেলে বলতে পারো? কতটুকু জানো তুমি তার ব্যাপারে? শাহেদ অবিশ্বাস্য চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। কোনো কথা খুঁজে পেলেন না তিনি। নাহার ক্ষিপ্ত হয়ে দ্বিতীয়বারের মতো থাপ্পড় লাগালেন অন্তির নরম গালে। একই গালে পরপর দুবার এহেন আঘাতে গাল অবশ হয়ে পড়েছে অন্তির। হঠাৎ করে চারপাশ কেমন করে দুলে উঠল, চোখের সামনে সব কিছু কেমন অন্ধকার হয়ে আসতে লাগলো। একসময় ওভাবেই লুটিয়ে পড়ল। নাহার শক্ত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। শাহিন মেজো ভাইয়ের বইয়ের এমন ক্ষিপ্ত স্বভাবে প্রচণ্ড বিরক্ত হলেন। তার সামনে তার পরিবারের মেয়েদের গায়ে হাত তোলা চূড়ান্ত রকমের বিয়াদপি। যেখানে মা নিজেই সভ্যতা জানে না, সেখানে মেয়ে কিভাবে শিখবে? শাহিন কঠিন গলায় ভাইকে বলেন, রূপন্তী তোমাদের মেয়ে হতে পারে, কিন্তু মনে রেখো ও এই খান বংশের একটা অংশ। তোমরা শাসন করবে তা মেনে নিব, কিন্তু গায়ে হাত তোলার মতো সাহস করো কিভাবে? আমি এখানে গুরুজন থাকতে তোমার স্ত্রী কিভাবে মেয়েকে আঘাত করে? আগে নিজের স্ত্রীকে সভ্যতা শিখাও। শাহিন কঠিন গলায় ভাইকে বললেন। শাহিন ব্যস্ত পায়ে উপরে চলে যান। বাড়িতে ডাক্তার ডাকা হয়, তেমন কিছুই হয়নি। দুর্বলতার জন্য চেঞ্জ হারিয়েছে। সামনে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যান তিনি। নাহার মেয়ের রুমের দরজায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মা হিসেবে কি সে অনেক খারাপ? কতটা খারাপ মা হলে আঘাত করে মেয়েকে এভাবে শয্যায় ফেলে দেওয়া যায়? বুকটা হাহাকার করে ওঠে। মুখে আঁচল চেপে কেঁদে ওঠেন তিনি। শায়দ স্ত্রীকে রুমে নিয়ে যান। মেয়েকে আঘাত করা নিয়ে কোনো কথা বললেন না তিনি। ইতিমধ্যেই নাহার নিজের ভুল বুঝতে পেরেছে। পুনরায় তাকে এ ব্যাপারে বলে আর কষ্ট দিতে চাননি তিনি। কেবল স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছেন, তোমাকে আরো ধৈর্যশীল হতে হবে নাহার। অনেক কিছুর মোকাবেলা করতে হবে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। ধরে নাও এটা একজন মা হিসেবে তোমার চ্যালেঞ্জ। জীবনের অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিয়ে, যেখানে বাছাই করে নেওয়া হয় একজন জীবন সঙ্গীকে। দোকানে পছন্দ হওয়া ড্রেসটার মতো করে জীবন সঙ্গী বাছাই করা চলে না। এজন্যই বোধহয় এই সমাজে বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য জীবনসঙ্গী বাছাইয়ের দায়িত্বটা নিজ কাঁধে তুলে নিতে চায়, হোক জোর করে কিংবা সমঝোতার মাধ্যমে। তবে উদ্দেশ্য একই, সন্তানের সুখ। তবে সন্তানের চাহিদা কেন তারা বুঝতে চায় না? কেন বোঝে না যে ভালোবাসা ছাড়া সংসার হয় না? এই প্রশ্নে কোনো উত্তর খুঁজে পায় না অন্তি। চারিদিক থেকে কেবল শূন্যতায় ঘেরা এক অদ্ভুত জবাব আসে, যার অর্থ তার জানা নেই। আচারের বইম হাতে ডাইনিংয়ে যেতেই শায়দ মেয়ের জন্য চেয়ার টেনে দেয়। বড় করে হেসে বলে, আজকের রান্নাটা ফার্স্ট ক্লাস হয়েছে। জলদি বসে পড়ো, টেস্ট করে দেখো। মাংসটা কিন্তু আজ আমি রেঁধেছি। শাহেদ নওজান খানের হাতের ছোঁয়া পেতেই রান্নার স্বাদ 10 গুণ বেড়ে গেছে, বুঝলে? তাকে হাসাতে বাবার এই সামান্য প্রচেষ্টা অন্তির বিফলে যেতে দিতে ইচ্ছে হলো না। কষ্ট চেপে বাবার সাথে তাল মিলিয়ে সে হেসে উঠল। ইস, যদি সে গতকাল অমন বোকামি না করতো, আজ দিনটা তবে ভিন্ন হতো। এই যে বাবার সাথে তাল মিলিয়ে হাসতে তার কেমন জড়তা অনুভব হচ্ছে। একই টেবিলে খেতে বসতো কতটা জড়তা, তখন হয়তো এমনটা হতো না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনের কোণে প্রশ্ন জাগে, ওই মানুষটা কি জানে তাকে নিয়ে অন্তি নামক মেয়েটার জীবনে কেমন ঝড় চলছে? জানলে সে কি করবে? রাজকুমার রূপে তাকে উদ্ধার করতে আসবে, নাকি না জানার মতো করে মুখ ঘুরিয়ে নিবে? পানি ছাড়া মাছের মতো ছটফট করতে করতেই সকাল গড়িয়ে দুপুর, তারপর বিকেল এলো। ঘড়িতে 4টা বাজে, ঠিক 5টায় অন্তির বাজ। এই সময়টার অপেক্ষাতেই চাতক পাখির ন্যায় সময়ের কাটা গুনছে সে। এই অপেক্ষার অল্প সময়টুকু তার কাছে কয়েক শত বছরের সমান ঠেকছে। অপেক্ষার প্রহর সত্যিই ভীষণ বড় হয়। সময়ের কাটা যেন একই জায়গায় চক্রকারে ঘুরছে। অপেক্ষার প্রহর কাটলো দীর্ঘ সময় নিয়ে। অনুদিনের মতো আজ আর সাজগোজ করা হলো না, চোখে লাগানো হলো না
কাজল আর না ঠোঁটের লাল রং। সাদামাটা ভাবেই পোশাক পাল্টে নিল। চুল বাঁধার সময় আয়নায় নিজেকে লক্ষ্য করতেই চমকে গেল। সে যেন নিজের এক অনুরূপ দেখতে পাচ্ছে। একদিনে কেমন বদলে গেছে সে। চোখগুলো গর্তে চলে গেছে, লাবণ্যময়ী চেহারা ফ্যাকাশে রূপ ধারণ করেছে। মাত্র একটা দিনের তফাতে এত কিছু ঘটে গেল। কি অদ্ভুত নিয়ম জীবনের। অন্তি রুম ছেড়ে বেরোতেই দেখল নাহার ডাইনিংয়ে বসে বাদামের খোসা ছাড়াচ্ছে। শাহেদ রোজ নিয়ম করে গোটা কয়েক কাঁচা বাদাম খায়। তার হাঁটুতে ব্যথার রোগ রয়েছে। ডাক্তার তাকে ক্যালসিয়াম জনিত সকল খাবার খেতে বলেছেন, এজন্যই সে এই বাদাম খান। অন্তিকে দেখা মাত্রই নাহার চোখ কুঁচকে ফেললেন। এমন সময় কোথায় যাচ্ছে মেয়েটা তা না জানার মতো করে প্রশ্ন করলেন। কোথায় যাচ্ছিস? এমন প্রশ্নে অন্তিও খানিক অবাক হলো। সে তো রোজই এই সময়ে বেঁচে যায়, এটা তো নতুন কিছু না। তবু ছোট্ট করে সে জবাব দিল, ব্যাচে। নাহার ভীষণ স্বাভাবিকভাবে বলে উঠল, ব্যাচে যেতে হবে না আর, তোর বাবা বাসায় টিচার ঠিক করেছেন, কাল থেকে পড়াতে আসবে। অন্তির পা থেমে যায়, চোখে মুখে বিস্ময় খেলে যায়। অবাক গলায় বলে, বাবার টিচার ঠিক করেছে? আমাকে তো জানালো না। নাহার বাদামগুলো একটা কাচের বয়মে রাখতে রাখতে বেশ সাবলীলভাবেই বলেন, এখানে জানানোর কি আছে? সে যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। মেয়ের ব্যাপারে বাবা সিদ্ধান্ত নিয়েছে, এখানে তো অস্বাভাবিক কিছুই দেখছি না। অন্তি টু শব্দ ছাড়া রুমে ফিরে এলো। মায়ের স্বভাব সম্পর্কে সে অবগত। এই যে সে অতি স্বাভাবিক আচরণ করছে, এটাও অস্বাভাবিক। কিন্তু বাবা, সে তো অন্তিকে বোঝে, তাহলে সে কেন এমন অদ্ভুত আচরণ করছে? অন্তি চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। নিজের পরিবারের প্রতিটা মানুষকে তার বড্ড অচেনা বলে মনে হচ্ছে। দম বন্ধ লাগছে। কাঁধার ব্যাগ খুলে দূরে ছুঁড়ে ফেলে। টানটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাগে দুঃখে চোখ ঘুরিয়ে পানি পড়ে মেয়েটার। বাঁ হাতে চোখের পানি মুছে কাঙ্ক্ষিত মানবটার নাম্বারে ডায়াল করতেই ওপাশ থেকে নারী কণ্ঠ জানালো, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষটার নম্বর রাত ছাড়া দিনে যে কোনো প্রহরে বন্ধ পাওয়া যায়। দুশ্চিন্তায় অন্তের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দুশ্চিন্তাগুলো যেন গলায় কাটা আকারে আটকে আছে। এত বড় ঘটনা ঘটে গেছে, কিন্তু এ ব্যাপারে তন্নি বা দিহান কেউ কিছু জানে না। অন্তি তন্নিকে ইচ্ছে করেই কল করলো না। মেয়েটা বড্ড ভীতু ধরনের। এমন কিছু জানলে কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলবে হয়তো। তখন সমবেদনা পাওয়ার চিন্তা বাদ দিয়ে তাকে সমবেদনা জানাতে হবে। তাই ওই চ্যাপ্টার সে আগে অফ করে দিয়েছে। সন্ধ্যা ঘনিয়েছে। সারাদিন বাইক কিংবা জিপে করে ছুটতে থাকা ছেলেগুলোকে আজ রাস্তার প্রাঙ্গণে দেখা গেল না। না দেখা গেল চায়ের দোকানে আড্ডা। দীর্ঘদিনের নিয়ম ভেঙে আজ দিহান মির্জা আজ নিজেকে গৃহবন্দী করেছে। ঠিক বন্দি বলা চলে না, তার নিজ মর্জিতেই আজ সে ঘরে রয়েছে। তার এই হঠাৎ পরিবর্তন সব থেকে যে ব্যক্তিকে আশ্চর্য করেছে সেটা হচ্ছে তার মা রেহনা। এ পর্যন্ত 3 থেকে 4 বার ছেলের ঘর থেকে ঘুরে গেছে। দু একবার বুকে কপালে হাত রেখে চেক করে গেছেন ছেলেটা অসুস্থ হয়ে পড়ল কিনা। চিন্তাই তার প্রেশার ফল করেছে। ছেলেটাকে নিয়ে এমনিতেই তার দুশ্চিন্তার শেষ নেই। তারপর হঠাৎ এমন পরিবর্তন তাকে আরও চিন্তায় ফেলে দিচ্ছে। দিকশূন্য হয়ে সে নুহাসকে কল করে। ছেলের কাছের বন্ধু বলতে নুহাসকেই চেনেন তিনি। তার ব্যাকুলতায় নুহাস তাকে আশ্বস্ত করলো কিছুক্ষণের মাঝেই সে আসছে। ঠিক তাই হলো। 10 মিনিটের মাথায় আগমন ঘটল নুহাসের। রেহানা ড্রয়িংয়ে বসে ছিলেন। কাজের মহিলা দরজা খুলে দেয়। নুহাসকে দেখতেই রেহানা তাকে হাসি মুখে ভেতরে ডাকেন। মিষ্টি হেসে বলেন, তোমাকে তো দেখাই যায় না বাবা, মাঝে মধ্যে তো আসতে পারো। নুহাস বোকা হাসে। সে কেন আসে না তা যদি আন্টি জানতো। দিহানকে আজকাল কেমন অন্য ধরনের মানুষ বলে মনে হচ্ছে নুহাস। যে ছেলে সারাদিন শুয়ে বসে থেকে আড্ডা আর রাজনীতি নামক ঝামেলায় জড়িয়ে থাকতে পছন্দ করে, সে আজকাল নিজেকে আড্ডা মারামারি থেকে দূরে দূরে রাখছে। এই তো আজ সকাল সকাল কল এসেছে পার্টি অফিস থেকে। অন্যান্য সময় কল আসা মাত্র সে প্রস্থান করে, কিন্তু আজ সুস্থ সবল মানুষটা অসুস্থতার দোহাই দিয়ে থেকে গেল। দিহান মির্জাকে অবিশ্বাস করার কথা কেউ ভুলেও ভাববে না।
এমন শক্ত সমর্থ এক কথার পাথরে মানুষটা কি মিথ্যা বলতে পারে? নিজ চোখে না দেখলে হয়তো নুহাসও কখনো বিশ্বাস করতে পারতো না। নুহাসকে অন্য মনস্ক দেখে দিহান ওর দিকে কুশান ছুঁড়ে মারে। তোকে আমার নীতিবান বাপ দেখে নিয়ে আসতে। নুহাস অসহায়ের মতো মুখ করে জবাব দেয়, দেখলে তো রুম অবধি আসার ক্ষমতা আমার থাকতো না ভাই, দরজা থেকেই জুতো হাতে পালাতে হতো। বুঝি নাই ভাই কি করলাম আমি, আমার উপর এত জুলুম কেন? এর উত্তর দিহান খুব ভালো করে জানে। তার পিতা মহাশয় ভাবেন তার ছোট বেপরোয়া ছেলেটা বিগড়ে যাওয়ার একমাত্র কারণ এই নুহাস। এমন বাউন্ডুল ছেলের সাথে মিশেই তার সোনা ছেলে তামায় পরিণত হয়েছে। দিহান পিঠের পিছনে বালিশ দিয়ে হেলান দেয়। নুহাসের কথাকে পুরোপুরিভাবে এড়িয়ে গিয়ে প্রশ্ন করে, রূপের সাথে যে ছোটখাটো করে মেয়েটা, ওর নাম যেন কি? নুহাস না বোঝার মতো করে বলল, কার কথা বলিস ভাই? মাইয়া মানুষের খোঁজ খবর কি আমি রাখি? দিহান ফিচেল হাসে, বাঁকা চোখে তাকিয়ে বলে, বেশ, আমি লোক পাঠিয়ে না হয় খোঁজ নিব। ভাইয়ার জন্য মা মেয়ে দেখতে বলছে। ভাইয়া খুব চুজি জানিস তো, ভাবলাম ভাবি হিসেবে ওই মেয়েটাকে বেশ মানাবে। মেয়েটা একদম ভাইয়ার টাইপ। নুহাসের মুখ কালো হয়ে এলো। এই মির্জা বংশটাই খারাপ। বাপ ছেলে কেউ তাকে সহ্য করতে পারে না। এদের কোন জমিতে আগুন দিয়েছিল সে, মন চাই গুল্লি মেরে উড়াই দিতে সব। কিন্তু মনের এসব আক্ষেপ সে প্রকাশ করল না। মিনমিনে গলায় বলল, কি জানতে চাস বললেই তো হয় ভাই, শত্রুর মতো আচরণ করস কেন? দিহান সোজা হয়ে বসে বেশ আলসি ভঙ্গিতে জবাব দেয়, ওর থেকে রূপদের বাসার নকশাটা ম্যানেজ করবি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার যেমন রিয়াকশন হওয়ার কথা, তার থেকেও ভয়ানক রিয়াকশন দেখা দিল নুহাসের মাঝে। যেন সে আকাশ থেকে টুপ করে পড়ে পাতালের গভীরে হারিয়ে গেছে। কি বলিস, ডাকাতি করবি ভাই? দিহান বাঁকা হাসে, ল্যাপটপ অন করে কোলে নিয়ে খুব মনোযোগ সহকারে কিছু একটা করতে লাগে। মাঝ পথে কথা থামানোতে নুহাস মহা বিরক্ত হয়। দিহানের এই স্বভাবগুলো তার কাছে বড্ড অসহ্য ঠেকে। বেটা যা বলবি সরাসরি বলবি, ধর তক্তা মার পেরে টাইপের। তা না করে এই এত ভনিতা কেন? বাল মেজাজ খারাপ, কিন্তু ক্লিয়ার কর না ভাই। নুহাস ভাবিনি দিহান এত দ্রুত মুখ খুলবে। অবশ্য আজকাল দিহানের সকল কার্যক্রম তার ভাবনার বিপরীতে হয়। এক্ষেত্রেও তেমনই হলো। দিহান ভীষণ দাম্ভিকতার সহিত জানালো, না হওয়া শ্বশুর সাহেব আমার প্রেম হওয়ার আগে বিবাহের ব্যবস্থা করতেছে। ভাবতে পারিস এমন বোকামি কেউ করে? বাঘের সামনে থেকে খাবার টেনে নিতে চাইছে, অথচ এটাই জানে না যে তার মেয়েকে তুলে আনতে আমার 2 মিনিট সময় দরকার হবে না। বোকা শ্বশুর। নুহাসের অক্ষিকট থেকে চক্ষুদয় বেরিয়ে আসার উপক্রম। তার কান্দয় সত্যি শুনছে নাকি সবটা ভ্রম? বেটা প্রেমে পড়েছে তা সে বহু আগেই বুঝেছে, কিন্তু মুখ ফুটে এভাবে শ্বশুর বলার মতো প্রেমে পড়েছে এটা তার জানা ছিল না। মানে ব্যাপারটা এতটা গভীরে কখন এবং কিভাবে গেল সে কেন জানলো না? দিহান নুহাসের এমন রিয়াকশনে কপাল বরাবর ভাঁজ ফেলে কাট কাট গলায় বলল, ঠিক যতটুকু বলেছি ততটুকুই ভাব, কম বেশি ভাবতে যাবি না, নয়তো তোর পথের কাটা হতে দুবার ভাববো না। নুহাস দমে গেল। চিন্তা ভাবনাকে ওখানেই ছুঁড়ে ফেল। মেয়েকে হেসে পড়ল, তোর শ্বশুর, তোর শ্বশুরের মেয়ে, সবই তোর। অযথা আমি ভাবি ভাবি কেন করব? নো ওয়ে। আন্টি মাংস রান্না করছে সেটাই ভাবছিলাম। আজ না খেয়ে যাচ্ছি না। তোর নীতিবান ঝাপটা মাঝখান থেকে না আসলেই হচ্ছে। রাত ঘন হয়েছে। ঝিঝি পোকার জিম ধরা ডাক যেন রাতের পরিবেশকে আরো গম্ভীর করে তুলেছে। এখন মধ্যরাত, চারপাশ ভীষণ নীরব। হাইওয়ে তাদের বাসা থেকে বেশ খানিক দূরে। এজন্য মাঝে মাঝে দু একটা গাড়ির হর্ন ব্যতীত কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এই মধ্যরাতে অন্তি ছাদের চুল খুলে দিয়ে বসে আছে। ঘন কালো চুলগুলো রাতের আধারের সাথে মিশে আছে। রাতে মেয়েদের একা ছাদে উঠতে নেই, চুল খোলা রাখতে নেই। জিনে আঁচড় কাটে, জিনে আঁচড় করে, এসব তার মায়ের মুখে শোনা কথা। তার নানার বাড়ির দিকে এসব কথার প্রচলন খুব বেশি। শহরের দিকে এসব ব্যাপারে খুব একটা শোনা যায় না।
এমন না যে সে এসবে বিশ্বাস করে না, তবে তার ধারণা গ্রামের সতেজ পরিবেশে রেখে জিন ভূত কখনোই শহরের ধুলিমাখা এই পরিবেশে আসবে না। ভূত হলেও মাথায় ঘিলু তো আছে, তাই না? তবুও কেন জানি মনের কোথাও একটা ভয় লাগছে। যদি হঠাৎ করেই ভয়ঙ্কর চেহারার কেউ একজন এসে তার পাশে বসে, কেমন হবে ব্যাপারটা? অন্তি নাক মুখ কুঁচকে নিল, নিজে নিজেই উত্তর দিল, ভীষণ জঘন্য ব্যাপার। খুলে দেওয়া চুলগুলো তৎক্ষণাৎ হাত খোপা করে কাঠের তৈরি চুলে পড়ার কাঠি গুজে দিল তাতে। গায়ে জড়িয়ে রাখা ওড়নাটা দিয়ে ভালোভাবে মাথা ঢেকে নিয়ে একইভাবেই বসে রইল। ভয় কিছুটা লঘু হলো বোধহয়। সময়ের কাটা যখন 3টার ঘরে থামলো, অন্তি ব্যস্ত হতে কাঙ্ক্ষিত মানবটিকে কল করলো। এটাই সময় তার সাথে কথা বলার। 2বার রিং হতেই কল রিসিভ হয়। অন্তি শক্ত হাতে ফোন কানে চেপে ধরে। নিদারুণ উত্তেজনায় তার মুখ থেকে কোনো শব্দ বের হতে চায় না। কত শত কথা বলার আছে তার, তবুও শব্দগুলো গলার কাছে এসে আটকে থাকে। শক্ত হয়ে আসা মনটা নিমিষেই ভেঙে পড়ে, কান্নায় লেপটে যায় চোখ। ও পাশের মানবটাও তখনও নিশ্চুপ। অন্তির কষ্ট হয় খুব। লোকটা তাকে কাঁদতে শুনেও কিভাবে চুপ করে আছি, তার ভেতর সত্তা তৎক্ষণাৎ তাকে কল কেটে দিতে উৎসাহ দেয়। এমন পাষাণ পুরুষকে ভালোবেসে নিজেকে বলি দেওয়ার থেকে আরবের মতো সুপুরুষকে বিয়ে করে সংসার করাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু অন্তির হাত অবাধ্যত করে, শক্ত হয়ে ফোন কানে আঁকড়ে ধরে থাকে। ওপাশে মানবটির নিস্তব্ধতা তার মনের কষ্টকে যেন বাড়িয়ে তুলছে দ্বিগুণ হারে। কেটে যায় কয়েকটা মুহূর্ত। অন্তির কান্না থেমে এসেছে। দুর্বল হয়ে আসা হৃদয় কঠিন কোণে সিদ্ধান্ত নেওয়ার জোগাড় করতেই ওপাশের মানবটি কথা বলে উঠল, নিচে দাঁড়িয়ে আছে, আসবে? গম্ভীরতায় ঘেরা স্নিগ্ধ কথাটুকু কর্ণরন্ধে প্রবেশ মাত্রই চমকে উঠল অন্তি। প্রিয় মানুষটির থেকে এমন লোভনীয় প্রস্তাব পেয়ে তার উথাল মন নিমিষে শান্ত হয়ে এলো। কি হবে, কি হতে পারে, সেসব প্রশ্নকে এড়িয়ে অন্তি প্রায় সাথে সাথেই জবাব দিল, আসছি। কল কেটে গেল। দিহান বাড়ির সামনের ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। হাতে জ্বলতে থাকা সিগারেট রাস্তায় ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলল। জ্বলতে থাকা লাল আগুন নিভিয়ে গেল নিমিষেই। 2 মিনিটের মাথায় অন্তি নেমে এলো। ল্যাম্পপোস্টের হলদে আলোতে সে মেয়েটার ভেঙে যাওয়া মুখখানা দেখল। বুকের বাঁ পাশটা খানিক জ্বলে উঠল। কেমন মলিন হয়ে এসেছে আদুরে মুখটা। চঞ্চল চোখ দুটো কেমন ডেবে গেছে। দিহানের মুখ শক্ত হয়ে আসে। শাহেদ নওয়াজ খানকে সে অবশ্যই এর সুন্দর সাজানো জবাব দিবে। 2 দিন বাদে মানুষটাকে চোখের সামনে দেখতেই কান্নায় ভেঙে পড়ে অন্তি। আশপাশ না তাকিয়ে এক ছুটে এসে বিশাল দেহি শক্ত বুকে আছড়ে পড়ে। 2 হাতে শক্ত করে পিঠের শার্ট আঁকড়ে ধরে। দিয়ান শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, বাধা দেয় না, তবে আঁকড়েও নেয় না। 5 মিনিটের মাথায় অন্তি শান্ত হয়ে আসে, তবে মাথা তোলে না বুক থেকে। নড়াচড়া না করে ওভাবেই বুকের সাথে লেগে থাকে। দিহান হাত ঘড়িতে সময় দেখে 3টা বেজে 32 মিনিট। তার শরীরের সাথে লেপ্টে থাকা ছোট্ট শরীরটাকে সরাতে চাইলে তার সরতে চায় না। দিহান দ্বিতীয়বার আর চেষ্টা করেনি, কেবল ভারী কণ্ঠে বলে ওঠে, এভাবে আমাকে পাবে না তুমি রূপ। আমাকে পেতে হলে তোমাকে আমাকে জয় করতে হবে। আমাকে জয় করা তোমার জন্য মোটেই সহজ হবে না। আমার গোটা তোমাকে চাই, তোমার প্রতিটা অংশে আমি তোমাকে চাই, তোমার প্রতিটা অংশে আমি আমাকে চাই। তোমার জীবনে আমার আগমনটা অন্য সবার মতো হবে না রূপ। আমি ধ্বংসের আগুন, যে কোনো সময় প্রলয় ঘটাতে পারি। তুমি কি নিশ্চিত আমায় সবভাবে গ্রহণ করতে পারবে তুমি? অন্তি মাথা উঁচু করে দিহানের চোখে তাকায়। এত ভারী শব্দ বোঝার ক্ষমতা তার নেই, তবে এই পুরুষটার প্রতি তার ভরসা আছে। এজন্যই তো সে এত ভালোবাসে। বারবার অবহেলা পাওয়ার পরও ভালোবাসে। অন্তি নাক টেনে জবাব দেয়, আমি অলরেডি আপনাকে গ্রহণ করেছি। আপনার নাক উঁচু স্বভাবের কথা জেনেও গ্রহণ করেছি। আর কি চাই? না চাই তো। দিহান হেসে ফেলে, মুচকি হেসে বলে, এবার ঠিক আছে। এতক্ষণ তোমাকে অপরিচিত লাগছিল, এখন মনে হচ্ছে না আসলেই তোমায় চিনি আমি, আমার হরিণ চোখী রূপরানী। প্রিয় মানুষের ডাকা প্রতিটা নাম সুন্দর। সব থেকে সুন্দর দিহানের ডাকা এইরূপ নামটি, যা সবার থেকে তাকে আলাদা করে রাখে। তাকে এ নামে কেউ ডাকে না। নিঃসন্দেহে লোকটার সাইকোলজি সম্পর্কে ভালো ধারণা আছে। এভাবেই জড়িয়ে ধরে থাকবে? তোমার এখন বাসায় যাওয়া উচিত, আর নয়তো আমাকে সাথে নিয়েই চলো।
অন্তির সাথে সাথে দিহানকে ছেড়ে দিয়ে দূরে সরে দেয়। সে বেমালুম ভুলে বসেছিল যে সে দিহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ লজ্জা না পেলেও এখন ভীষণ লজ্জা লাগছে। দিহান ব্যাপারটা বুঝতে পেরে হাসে, বাঁকা চোখে তাকিয়ে বলে, তুমি ভয়ঙ্কর মেয়েরূপ। নিজ থেকে কাছে এসে নিজেই লজ্জায় লাল নীল হয়ে যাও। আমার বুঝি লজ্জা নেই? অন্তি মুখ বাঁকিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। এখানে দাঁড়িয়ে থাকলে লোকটা তাকে লজ্জা দিতে দিতেই মেরে ফেলবে। সুযোগ সন্ধানী লোক কিনা, সুযোগ পেতেই জোকের মতো আঁকড়ে ধরে। অসভ্য লোক। অন্তিদের বাড়িতে যে মেয়েটা কাজ করে ওর নাম পারু। ঘরের কারোর সাথেই তার তেমন সখ্যতাপূর্ণ সম্পর্ক নেই, বিশেষ করে নাহরের সাথে। প্রতিদিন টুকটাক ঠুকাঠুকি লাগবে। এত সব যেন শাহেদ ওকে কাজের জন্য রেখে দিয়েছে। তার মতে মেয়েটা একটু অকাজের হলেও মন ভালো, মানুষ হিসাবে সৎ, কিন্তু তার সেই আস্থাকে ভেঙে দিয়ে পারু দিহানের গুপ্তচর হয়ে কাজ করছে। ঘরে কি হচ্ছে না হচ্ছে তার সবটাই তো তার জানা। সেই কথা কাউকে বলার যদি মোটা অঙ্কের টাকা মেলে তাতে দোষের কি? বললেন না ভাইজান, আফারে চাচি যেমন কয়দা থাপ্পড় মারছে, আফায় মাথা ঘুরা পইরা গেল। আফায় শক্ত মানুষ। আফার জায়গায় আমি থাকলে প্রথম থাপ্পড়েই ফিট হয়ে খাইতাম। পুরনো কথা বাদ, নতুন করে কি হয়েছে সেইটা বলো। নতুন করে আর কি কইব, আফার বাইরে যাওয়া বন্ধ হয়েছে। এইটা অবশ্য ভালোই হয়েছে। মাইয়া মানুষের বাইরে না যাওয়াই ভালো। দিহান বিরক্ত হয়ে বলে, ভালো খারাপ আমি বুঝবানি। ফোন রাখো, দরকার ছাড়া কল দিবি না, নয়তো থাপ্পড়ের আগায় মাথায় তোকে ফিট খাওয়াবো। পারু কিছু না বলো মুখ বাঁকায়। শুধু কয়টা টাকা পাই বলে কিছু বলে না, নয়তো মানুষের হুমকি ঝুমকিতে পারু ভয় পায় না। সকাল সকাল ঘুম থেকে উঠে যে সে দারুণ খবর জানালো তাতে কোনো শুক্রিয়া নেই মানুষদের। তখনই নাহার ডাকলো তাকে। পরোটা করতে হবে, জলদি ময়দা মেখে নে তো পারু, আমি ভাজি বসাই দিচ্ছি। তনির দিন খুব খারাপ কাটছে। অন্তিকে ছাড়া একা একা তার দিন কখনোই ভালো কাটে না। এই যে আছে একা একা বেঁচে গেল, কোনো ম্যাথ তার মগজ অব্দি পৌঁছানি। সব কিছু মাথার 2 ইঞ্চি ওপর থেকে চলে গেছে। ব্যাপারটা নিঃসন্দেহে ভয়ানক। অন্তির বিয়ে শাদী হয়ে গেলে তার কি হবে? আর যাই হোক, একজন গ্র্যাজুয়েট মা হতে গেলেও তাকে অন্তত পড়াশোনা করে পরীক্ষায় পাশ করতে হবে। কিন্তু এভাবে চলে তার কি হবে? এসব ভাবতে ভাবতে কল করলো অন্তিকে। অন্তি তখন সবে ঘুম থেকে উঠেছে। তনির কল দেখে ফোনটা ওভাবেই ফেলে রাখলো। কিন্তু তনি থেমে যাওয়ার মেয়ে নয়, সে আবারও কল লাগালো। অন্তির দীর্ঘশ্বাস ফেলে ফোন তোলে। দোস্ত, কলেজে আসছিস তো? পেটের মধ্যে গ্রুম গ্রুম করছে, তুই না আসলে হচ্ছে না। কি হচ্ছে না? ওয়াশরুমে যা, পেটের ময়লা ফেলে দে, আর গ্রুম গ্রুম করবে না। এটা ওয়াশরুমে ফেলা চলবে না দোস্ত, পেটে জমে আছে কথা, চাইলেও ওয়াশরুমে ফেলতে পারছি না। কলেজ চলে আয় না। এখন কল রাখ। যে সকাল সকাল ফুরফুরে মেজাজে জল ঢেলে খুব গদগদভাবে কল কাটলো তনি। অন্তি আস্তে ধীরে বিছানা ছেড়ে নামলো। রাতের ঘটনা মনে পড়তেই ভালো লাগা ছড়িয়ে পড়লো। তার রাগী কুমিরটা ফাইনালি তার কাছে ধরা দিল। এই খুশিতে তনিকে একটা ট্রিট দেওয়া যেতেই পারে। অন্তিকে হাসি খুশিভাবে নাস্তার টেবিলে বসতে দেখে নাহার খানিক অবাক হলো। মেয়ে তো তার দেবদাসী হওয়ার পথে ছিল, হঠাৎ এই পরিবর্তন কিসে? কিন্তু মেয়ের মুখে হাসি দেখে সে এসব ভাবনা দূরে ঠেলে দিলেন। পরোটা দেই নাকি নুডলস করে দিব? তা আছে সেটাই দাও। পৃথিবীতে প্রতিনিয়ত আশ্চর্যজনক ঘটনা ঘটে চলেছে। কেউ বাদরের মতো লাফঝাপ করে, কেউ বা মেধা দিয়ে। কিন্তু অন্তির সাথে ঘটা আশ্চর্যজনক ঘটনাটা ভিন্ন। অন্য সকল দিনের মতো আজও কলেজ ছুটি হলে তন্নির সাথে গল্প করতে করতেই কলেজ গেটের পাশে দাঁড়ানো হয়। অসম্ভব ব্যস্ত রাস্তার ধারে কুচকানো কপাল নিয়ে অতীব বিরক্ত মাখা মুখে তন্নির কথায় হুহা জবাব দিচ্ছিল সে। বিরক্তিটা মূলত কাঙ্ক্ষিত কোনো রিক্সা খুঁজে না পায়। এই শহরে রিক্সার সংখ্যা অসংখ্য হলেও তার প্রয়োজনে তাদের দেখা মেলা ভার হয়ে পড়ে। এই যে ত্রিসীমানায় রিক্সার টিকিটটাও দেখা যাচ্ছে না, কিন্তু অন্য সব সময়। আপা যাবেন কই? প্রশ্ন শুনতে শুনতে হাজার মুডের দফারফা হয়ে যায়। বাসা থেকে হেঁটে না যাওয়ার করার নিষেধ রয়েছে।
এটা তার জন্য তার মায়ের তৈরি নতুন নিয়ম। আজ সকালেই বাবার মাধ্যমে তার সামনে পেশ করা হয়েছে। অন্তিও দ্বিমত করেনি। এসব ছোটখাটো ব্যাপারে সে মাথা খাটানো বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন হয়েছে। অন্তি বিরক্তে কুচকে আসা ভুরজোর আরও কিছুটা সংকুচিত করে বলে ওঠে, আজকে রিক্সাওয়ালাদের সরকারি ছুটি, আশ্চর্য। তার কথায় তনিও সমানভাবে হতাশা প্রকাশ করে। পরক্ষণে কিছু মনে পড়েছে ভাব নিয়ে বলে, দোস্ত দিয়ান ভাইকে কল লাগা, 2 মিনিটে রিক্সা হাজির হয়ে যাবে পাক্কা। তনির আইডিয়া অন্তির পছন্দ হলো না। থমথমে জবাব দিল, সামান্য রিক্সার জন্য তাকে কেন লাগবে? আই ক্যান হ্যান্ডেল ইট। তনি বিপরীতে কিছু বলতে নিবে তার পূর্বেই ফর্মাল গেটআপে একজন সুদর্শন পুরুষ এসে তাদের সামনে দাঁড়ায়। অপরিচিত কাউকে এভাবে সামনে দাঁড়াতে দেখে তন্নির কণ্ঠনালী ওখানেই বন্ধ হয়ে যায়। অন্তি তখনও ব্যাপারটা খেয়াল করেনি। তন্নির হাতের চিমটিতে ঘাড় ঘুরিয়ে তাকাতে ব্যাপারটাই সেও খানিক ভাবে যায়। এভাবে অচেনা কেউ সামনে অদ্ভুত নজরে তাকিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা নিঃসন্দেহে অস্বাভাবিক। অন্তি মুহূর্তের মধ্যেই বুঝে নেয় লোকটা নিঃসন্দেহে তনির কোনো সিক্রেট প্রেমিক। রূপবতী মেয়েদের অনেক প্রেমিক থাকে, হোক সেটা গোপনে কিংবা প্রকাশে। লোকটার চোখ ঘুরিয়ে বারবার তনির দিকে তাকানোর ব্যাপারটাই আপাতত তার সেটাই মনে হচ্ছে। কিন্তু ভদ্র সমাজে দাঁড়িয়ে লোকটার এমন অভদ্রের মতো আচরণ অন্তির পছন্দ হলো না। কাউকে পছন্দ হলেই বুঝি কথাবার্তা ছাড়া এভাবে মুখের সামনে এসে দাঁড়াতে হয়? কথায় ভদ্রতা ধরে রাখতে চেয়েও অন্তি ব্যর্থ হলো। কিছুটা রুক্ষ কণ্ঠে বলে উঠল, আপনাকে দেখে যথেষ্ট ভদ্র মনে হলেও আপনার কাজে তা চরম অভদ্রের তালিকায় যুক্ত হচ্ছে। তো এখানে কি চাই? এতক্ষণে লোকটা পুরোপুরিভাবে অন্তির দিকে তাকায়। মোটা গ্লাসের চশমা গলিয়ে কিছুটা কৌতূহলী দৃষ্টি ফেলে বলে ওঠে, আপনাদের মধ্যে রূপান্তিকে? পরপর তনির দিকে ইশারা করে বলে ওঠে, বাবার বর্ণনা মতে অত্যন্ত চমৎকার দেখতে, বলতে তাকে মনে হলেও কথার ধরনটা আপনাকে ইঙ্গিত করছে। আই এম কনফিউজড। লোকটার কথাই সারমর্ম বুঝতে না পারলেও তাকে কেন খোঁজ করছে ব্যাপারটাই ভীষণ কৌতূহল বোধ করলো। সে কিছু বলার আগেই তন্নি বলে উঠল, কনফিউজড হওয়ার কি আছে, আমরা দুজনেই রূপন্তী। এবার ঝটপট বলে ফেলুন কি বলতে চান। তনির জবাবে লোকটা মুচকি হেসে জবাব দিল, তাহলে তো বেশ হয়, ওয়াইফ হিসেবে আমার দুজনকে পছন্দ হয়েছে। তনি চুপ হয়ে যায়। দেখতে সভ্য মনে হলো লোকটা চরম অসভ্য। অন্তির হঠাৎ টনক নড়ে। সে সন্ধিয়ান গলায় বলে, আপনি আরব? এতক্ষণে চিনতে পারলেন, যাক চিনতে পেরেছেন তাতেই খুশি আমি। কিন্তু এখানে কেন এসেছেন? আপনাকে দেখতে। অবশ্য অনেক দিন ধরেই আসার প্ল্যান করছিলেন, কিন্তু সময় করে উঠতে পারিনি। আজ কাজ তাড়াতাড়ি শেষ হওয়ায় ভাবলাম আপনাকে ছোটখাটো একটা চমক দেই। আরব লোকটাকে অন্তির মোবাইলের মাঝে দেখে যেমনটা ভেবেছিল লোকটা পুরোটাই তার ভিন্ন। যথেষ্ট সুন্দর হলেও লোকটা ভীষণ রকম ফ্ল্যাটি। কথার ধরনে তা প্রকাশ পাচ্ছে। ছবিতে চোখে চশমা ছিল না, কিন্তু বাস্তবে মোটা গ্লাসের চশমা চোখে থাকায় চিনতে পারেনি। এরকম একটা ছেলে কিভাবে তার বাবা তার জন্য পছন্দ করতে পারে? আর মা, তার মা কি জানে আরব এমন ধরনের মানুষ? না জেনে এই লোকটার প্রশংসায় মত্ত হয়ে পড়েছে সবাই। অন্যদিকে কোনো কিছু না জেনেই দিহানকে খারাপ চরিত্রের লোক বলে আখ্যায়িত করলো। অন্তির বুক আবারও ভারী হয়ে আসে। বিয়ের ব্যাপারটা এখনো দিহানকে বলা হয়নি। সে ভেবেছিল তাকে ভয় দিতে তার বাবা মা অমন বলেছিল, কিন্তু এখন মনে হচ্ছে তাদের কথা সত্যি ছিল। মাঝখান থেকে তাদের উপর বিশ্বাস করে সে নিজেই বোকা সাজলো। কি ভাবছেন এত? চলুন কোথাও বসি। অন্তি সরাসরি না করে দেয়, আজ হচ্ছে না, দুঃখিত, আমার একটু কাজ রয়েছে। কি কাজ? অন্তি কিছুটা বিরক্তি গলায় জবাব দেয়, এটা পার্সোনাল, আল্লাহ হাফেজ। তনির হাত শক্ত করে ধরে সামনে হাঁটা দিতে চোখে পড়ে রাস্তার ওপারে দিহান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। বাইকটা নুহাসের, তবে আশেপাশে নুহাসকে দেখা যাচ্ছে না। লোকটা সরু চোখে তাকিয়ে আছে। দোস্ত কথা বলবি না, তোর দিকেই তাকাচ্ছে। আমার থেকেও তার অত বড় বুকে ভয় বেশি। রাস্তার মাঝে তার সাথে কথা বলা আমার মানা। ধ্বংস। আর বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উল্টো পথে পা বাড়ায়।
তাকে এভাবে ইগনোর করাটা তার সম্মানে আঘাত করেছে। কোনো মেয়ে থেকে সে এমন জবাব পায়নি। ব্যাপারটা ভীষণ অপমানজনক। এতটুকু মেয়ের কথার তেজ দেখে সে কিছুটা অবাক, যদিও তার কাছে চুপচাপ শান্ত সুন্দর মেয়েটাকে ভালো লেগেছে খুব। টনি খুব মনোযোগ দিয়ে অন্তিতার বাসার কাঠামো আঁকাচ্ছে। এটাকে ম্যাপ বললেই চলে। আঁকাআঁকি ব্যাপারটাই সে কখনোই ভালো না। মানুষ আঁকলে সেটাকে গরু বলেই বেশি মনে হয় ধরনের দক্ষতা তার। এমন দক্ষতা নিয়ে বাড়ির ম্যাপ আঁকা বেশ চ্যালেঞ্জিং তার জন্য। এই চ্যালেঞ্জটাই গ্রহণ করেছে সে।